আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের ১ নম্বর লেকচারে আমরা যা পড়িয়ে থাকি সেই ক্লাসটি আজকে অনুষ্ঠিত হবে। প্রথমে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময় এবং উন্মেষ পর্বটা কেমন ছিল সে বিষয়ে জানব। আপনারা জানেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ ১৮০১ থেকে যে সময় দাঁড়িয়ে আমি কথা বলছি এই সময় পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগে রয়েছে দুটি পর্ব, উন্মেষ এবং বিকাশ। উন্মেষ পর্ব ১৮০১ থেকে ১৮৬০, বিকাশ পর্ব ১৮৬১ থেকে যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি এ সময় পর্যন্ত। গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি, আর তা হচ্ছে গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ ১৮০১ সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে আরও প্রায় ৪০ বছর আগে থেকে। আরও প্রায় ৪০ বছর আগে বলতে ১৮০১ সাল থেকে পেছনে ৪০ বছর আগে মধ্যযুগের এক কবি মারা যাচ্ছেন। নাম তার ভারতচন্দ্র, উপাধি তার রায়গুণাকর, যিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন, যার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম অন্নদামঙ্গল, যার বিখ্যাত কাব্য সত্যপীরের পাঁচালী, যিনি সংস্কৃত ভাষায় দীর্ঘ দুটি কবিতা রচনা করেছেন, নগাষ্টক এবং গঙ্গাষ্টক। সেই মহান কবি পরলোক গমন করছেন ১৭৬০ সালে। গবেষকগণ মনে করেন ১৭৬০ সালে কবি ভারতচন্দ্রের পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হয় আর আধুনিক যুগের সূচনা হলো। তাহলে কি এই কথার অর্থ এই যে কবি ভারতচন্দ্র মারা গেলেন আর আধুনিক যুগ শুরু হলো? এর আসল অর্থটা কি? যে তিনি মারা গেলেন আর আধুনিক যুগ শুরু হলো? তাহলে কবি ভারতচন্দ্র যদি আরো ১০ বছর পরে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা আরো ১০ বছর পর থেকে শুরু হতো? তিনি যদি আরো ১০ বছর আগে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা আরো ১০ বছর আগে থেকে শুরু হতো? আসলে প্রকৃত কারণটি কি? হ্যাঁ, যদি আমরা বলছি কবি ভারতচন্দ্রের পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি আর আধুনিক যুগের সূচনা, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে মধ্যযুগে মঙ্গল কাব্যের যে ৪০০ বছর একটি ধারা ছিল, প্রায় ৪০০ বছরের যে একটি ধারা ছিল, সেই ধারার পরিসমাপ্তি ঘটেছিল কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচনার মধ্য দিয়ে। মধ্যযুগীয় ভাবধারায় ভারতচন্দ্রের পরে আর কোনো কাব্য রচিত হলো না, যে কারণেই এ কথাটি বলা হয়েছে যে কবি ভারতচন্দ্রের পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি, আধুনিক যুগের সূচনা। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির একটি সাধারণ কারণ হলো কবি ভারতচন্দ্রের মৃত্যু। তবে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে বা সবচেয়ে যে প্রধান যে কারণটি রয়েছে সেটি হলো কবি ভারতচন্দ্রের মৃত্যুর ৩ বছর আগে ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরে কি হলো? ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরে ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজ কর্মকর্তা কর্মচারীরা এই মহাদেশে আসা শুরু করলেন, দলে দলে আসা শুরু করলেন। তাদের স্বদেশে শিক্ষা সম্পন্ন হয়নি। তাদের শিক্ষা সম্পন্ন করার জন্য, শাসনযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ অঞ্চলে একে একে প্রতিষ্ঠিত হতে থাকে। পরবর্তীকালে স্কুল প্রতিষ্ঠিত হবে, কলেজ প্রতিষ্ঠিত হবে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে, রঙ্গমঞ্চ, নাট্যশালা এগুলো প্রতিষ্ঠিত হবে। পাশ্চাত্যের ঢেউ একটার পর একটা আশ্রে পড়বে। এ অঞ্চলের মানুষ আধুনিক হতে শুরু করবে, মানুষের মনোজগতে পরিবর্তন আসবে।
মানুষের চিন্তার জগতে পরিবর্তন আসবে, সাহিত্যের একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ সমাজের যে পরিবর্তন, ব্রিটিশরা আসার পরে এই সমাজে যে পরিবর্তন, যে একটা ব্যাপক পরিবর্তন দেখা গেল, সেই পরিবর্তনের ছোঁয়া যে লাগবে সাহিত্যের গায়ে, তখনই সৃষ্টি হবে গদ্য সাহিত্য, তখনই আধুনিক যুগ সৃষ্টি হবে। হঠাৎ করে আধুনিক যুগ সৃষ্টি হয়নি। আধুনিক যুগের সূচনা হতেই লেগেছে প্রায় 40 বছর, এবং আধুনিক যুগ পরিপূর্ণতা পেতে সময় লেগেছে 100 বছর। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে ব্রিটিশ সরকারের ভূমিকা রয়েছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে অনেক মিশনারির ভূমিকা রয়েছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে ইংরেজ রাজ কর্মকর্তা কর্মচারীদের অবদান রয়েছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেটাও রয়েছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে যাদের অবদান রয়েছে, সেখান থেকে আজকে আমি আপনাদের দুজন মানুষের কথা বলবো। তাদের একজন হচ্ছেন ডক্টর জন টমাস, অন্যজন হলেন উইলিয়াম কেরি। ডক্টর জন টমাস এবং উইলিয়াম কেরি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আপনারা আজকে আমার সঙ্গে এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন, আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনার একটা ভিত তৈরি হবে। আপনারা মনে রাখবেন, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ দুটোই বুঝে পড়ার বিষয়। তবে আমরা মনে করি ব্যাকরণটা শুধু বুঝে পড়ার বিষয় আর সাহিত্য মুখস্থ করলেই চলে। আসলে কিন্তু তা নয়, বরং ব্যাকরণ এবং সাহিত্য দুটোই বুঝে পড়ার বিষয়, বরং সাহিত্য আরও বেশি বুঝে পড়ার বিষয় থাকে। সাহিত্য বোঝার জন্য সাহিত্য সৃষ্টির সময়টাকে বুঝতে হয়। সাহিত্য বোঝার জন্য সেই তার সমাজ, সেই সময়ের মনস্তাত্ত্বিক অবস্থা সব কিছু বুঝতে হয়। তাছাড়া সাহিত্য বোঝা যায় না, সাহিত্য মনে রাখা যায় না, সাহিত্য আত্মস্থ করা যায় না। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সবাই একটু কমেন্ট করেন এবং আজকের এই ক্লাসটি শেয়ার করেন। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসেন সবাই। কি বললো বলছেন? বলছে একবার ম্যানেজার স্যার তো ফোন দেওয়া না, ব্যস্ত, ফোন দিতেছে, কথা বলে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো তাহলে। সবাই খাতা কলম নিয়ে রেডি হন। ডক্টর জন টমাস এবং উইলিয়াম কেরি সম্পর্কে কথা বলবো। খাতা কলম নিয়ে সবাই রেডি হন। বলছিলাম, বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে দুজন ব্যক্তির কথা আমি আপনাদের বলতে চেয়েছি। তাদের মধ্যে একজন হলেন ডক্টর জন টমাস, অন্যজন হলেন উইলিয়াম কেরি। ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর 70-80 দশকের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই উপমহাদেশে পাড়ি জমান 1784 সালে। তিনি এলেন চিকিৎসক হয়ে। বলছিলাম, অষ্টাদশ শতাব্দীর 70-80 দশকে একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডক্টর জন টমাস। তিনি মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই উপমহাদেশে পাড়ি জমিয়েছিলেন 1784 সালে। তিনি এলেন চিকিৎসক হয়ে, শুরু করলেন ধর্মপ্রচার।
তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী ছিলেন, যিনি সর্বপ্রথম এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। খ্রিস্ট ধর্ম প্রসারের জন্যই তিনি মূলত এসেছিলেন। আর তিনি যেহেতু একজন পেশায় ফিজিশিয়ান ছিলেন, চিকিৎসক ছিলেন, যে কারণে তিনি এই অঞ্চলে চিকিৎসা সেবা দিতে চাইলেন। অর্থাৎ সব কিছুর মূল উদ্দেশ্যটা হচ্ছে ধর্ম প্রচার, খ্রিস্ট ধর্ম প্রচার। তো যেহেতু তিনি চিকিৎসক ছিলেন, তিনি এই অঞ্চলের চিকিৎসা সেবা দিতে চাইলেন, কিন্তু এই অঞ্চলের মানুষরা তার কাছ থেকে চিকিৎসা সেবা নেয়নি। কেন নেয়নি? কারণ এই অঞ্চলের লোকেরা আহ, আধুনিক চিকিৎসা গ্রহণ করতে অভ্যস্ত ছিল না। এই অঞ্চলের মানুষের রোগ ব্যাধি হলে তারা বনে জঙ্গলে প্রবেশ করত, সেখান থেকে লতাপাতা এনে ভক্ষণ করে তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত। যে কারণে ডক্টর জন টমাসের গ্রহণযোগ্যতা পায়নি। একদিকে যেমন তিনি ধর্ম প্রচার করেও সুবিধা করতে পারলেন না, আবার তিনি যে চিকিৎসা সেবা দিতে চাইলেন সেটিরও কোনো গ্রহণযোগ্যতা তিনি পেলেন না। তিনি বাধ্য হয়ে এই অঞ্চল থেকে এমন একজন যোগ্য মানুষকে খুঁজে ফিরছিলেন যে যাকে সাথে নিয়ে তিনি এখানে কাজ করতে পারবেন। কিন্তু তিনি এই অঞ্চলে একজন যোগ্য ব্যক্তিকেও খুঁজে পেলেন না যাকে সাথে নিয়ে তিনি কাজ করতে পারবেন। বাধ্য হয়ে তিনি সুদূর ইংল্যান্ড থেকে, অর্থাৎ স্বদেশ ভূমি থেকে তিনি ডেকে আনলেন উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি এই উপমহাদেশে পা রাখলেন 1793 সালে। উইলিয়াম কেরিকে ডক্টর জন টমাস পেয়ে তিনি খুব আনন্দিত হলেন, তিনি আনন্দে উদ্বেলিত হলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে উইলিয়াম কেরি কতটা মেধাবী, এটা তিনি বুঝতে পেরেছিলেন। উইলিয়াম কেরি আসলে এতটাই মেধাবী ছিলেন যে কয়েক বছরের মধ্যেই তিনি কলকাতায় এসে এই মহাদেশের 12 থেকে 13টি ভাষা তিনি আত্মস্থ করতে পেরেছিলেন, শিখেছিলেন। যাই হোক, ডক্টর জন টমাস, উইলিয়াম কেরি তারা পরামর্শ করলেন এখানে একটা মিশন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ কলকাতায় মিশন প্রতিষ্ঠিত হবে এবং এই মিশনের মাধ্যমে নানামুখী সেবাকর্ম ছড়িয়ে পড়বে। ধর্ম প্রচার, তারপরে মুখপত্র বের হবে, প্রচার প্রচারণা, পত্রপত্রিকা বের করা, ছাপাখানা প্রতিষ্ঠা করা, বাংলা ভাষার উন্নয়ন, এই নানা বিষয় নিয়ে তারা পরামর্শ করলেন এবং সেটার সিদ্ধান্ত ছিল কি, একটা মিশন প্রতিষ্ঠিত হবে এবং সেই মিশনের মাধ্যমে সেবাকর্ম ছড়িয়ে পড়বে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে 1800 সালের প্রথম দিকে এই ডক্টর জন টমাস, চিকিৎসক ডক্টর জন টমাস, যিনি বিখ্যাত একজন ফিজিশিয়ান ছিলেন, তিনি হঠাৎ করে মারা গেলেন। তিনি মারা গেলে উইলিয়াম কেরি তিনি মর্মাহত হলেন। তিনি দেখলেন যে যিনি আমাকে নিয়ে এত স্বপ্ন দেখলেন, স্বদেশ ভূমি থেকে আমাকে ডেকে আনলেন, আর তিনি মারা গেলেন। ঠিক আছে, এই বিষয়টি তিনি গভীরভাবে অনুভব করলেন, তিনি মর্মাহত হলেন। তিনি দেরি করলেন না, তিনি এই কলকাতার অদূরে তিনি প্রতিষ্ঠা করলেন শ্রীরামপুর মিশন। এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হলো 1800 সালে এবং এই মিশনের প্রথম পাদ্রী হয়ে বসলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি এই মিশনের প্রথম পাদ্রী। তিনি নানামুখী আহ, কর্মব্যস্ততার মধ্যে তিনি চলে গেলেন। নানান রকম নানামুখী তিনি এখানে কাজ করা শুরু করলেন। যেমন বাইবেলে তিনি বাংলা অনুবাদ শুরু করেছেন। এদিকে তিনি আরো কিছু কাজ হাতে নিয়েছিলেন, সেগুলো আমি বলছি। প্রথমত আমি তার যে বাইবেলের কথা বলি। বাইবেলে তিনি বাংলা অনুবাদ করলেন, প্রথম একজন বিদেশি সুদূর ইংল্যান্ড থেকে এসে তিনি বাইবেলের বাংলা অনুবাদ করে ফেললেন, মঙ্গল সমাচার নাম দিয়ে তা প্রকাশ করলেন এবং এই শ্রীরামপুর মিশন থেকে সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই হলো, ছাপাখানা প্রতিষ্ঠিত হলো। আজকের যে লেটেস্ট আমরা যে বর্ণগুলো লিখি, বাংলা লিপি তো ব্রাহ্মী লিপি থেকে এসেছে, বিভিন্ন সময় এর পরিবর্ধন হয়েছে, বর্ণ কম বেশি হয়েছে, কিন্তু আমরা যে বর্ণতে আজকে লিখি সেটি কিন্তু তার নেপথ্যে অবদান রয়েছে উইলিয়াম। যে ফরম্যাটে লিখি, এটার সবচেয়ে বেশি অবদান রয়েছে উইলিয়াম কেরি। তখন উইলিয়াম কেরি সুদূর ইংল্যান্ড থেকে ডেকে আনলেন চার্লস উইলকিন্সকে এবং পঞ্চনন কর্মকারকে তিনি খুঁজে বের করলেন। এই পঞ্চনন কর্মকার অর্থাৎ শ্রীরামপুর মিশনের যে অবদান, সেটা হচ্ছে উইলিয়াম কেরির নেতৃত্বে চার্লস উইলকিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করে ফেললেন।
এটা অনেক বড় একটা কাজ ছিল। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে বাংলা যে মুদ্রাক্ষর আমরা যে বর্ণে লিখি, এটি যিনি খোদাই করেছেন তিনি হচ্ছেন পঞ্চানন কর্মকার। আর এটা যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি এটার উদ্ভাবক, তিনি হচ্ছেন চার্লস উইলকিন্স। আর এটা যিনি নেতৃত্ব দিলেন তিনি হচ্ছেন কি উইলিয়াম কেরি, এবং ফান্ডিং করেছে এই শ্রীরামপুর মিশন। বুঝতেই পারছেন যে আজকের এই আলোচনা কতটা গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের যে একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা আমরা বুঝতে পারি না বিধায় বাংলা সাহিত্যে আমরা ভালো করতে পারছি না। এবং কোচিং সেন্টারগুলো থেকে বাংলায় ভালো না করার অন্যতম কারণ হচ্ছে সাহিত্য পড়ার ক্ষেত্রে যে সিকোয়েন্সটা দরকার, যে ধারাবাহিকতা দরকার, এবং শিক্ষার্থীর যে ফাউন্ডেশনটা দরকার ছিল সেটা জিরো পর্যায়ে থাকে, যে কারণে এই পড়াশোনা শিখে শিক্ষার্থীদের কোনো লাভ হয় না। যতটুকু তারা মুখস্থ করে তাদের ন্যূনতম কাজ হয়, প্রিলির জন্য কাজ হয়, কিন্তু আর কোথাও এটা দিয়ে কোনো কাজ করতে পারে না। এটার কারণ কি, যে বাংলা সাহিত্য পাঠ পঠনের একটা পদ্ধতি আছে, বাংলা সাহিত্য পাঠ পঠনে তার নিজস্ব শব্দ ভাণ্ডার আছে। বাংলা সাহিত্যের নিজস্ব শব্দ ভাণ্ডার দিয়ে, বাংলা সাহিত্যের পাঠ পঠনের পদ্ধতি দিয়ে, বাংলা সাহিত্যের বা সাহিত্য সৃষ্টির সেই সময় এবং সমাজকে উল্লেখ করে পড়তে হয়, তাহলেই এটা মনে থাকে, দীর্ঘদিন মনে থাকে। ঠিক আছে, যে কথা বলছিলাম যে এই শ্রীরামপুর মিশনের দেখেন কত বড় অবদান। এখানে এখানে বাইবেলের বাংলা অনুবাদ হচ্ছে মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশিত হচ্ছে এই শ্রীরামপুর মিশন থেকে, এবং যে বাংলা মুদ্রাক্ষর প্রথম খোদাই হলো এই শ্রীরামপুর মিশন থেকে। একটু আগে আমি আপনাদের বলেছি যেটি খোদাই করেছিলেন পঞ্চানন কর্মকার। আমরা অনেক সময় মনে করি পঞ্চানন কর্মকার বোধহয় বাংলা মুদ্রাক্ষরের জনক। নো, তিনি তো খোদাই করেছেন, তিনি মিস্ত্রি, তিনি খোদাই করেছেন। তার তো এখানকার যে সায়েন্টিফিক দিকগুলো আছে, ভাষা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, সেগুলো তার জানার বিষয় ছিল না, তিনি তো তা জানতেন না। এইটা জানতে হয় চার্লস উইলকিন্স। তিনি একজন ভাষা বিজ্ঞানী ছিলেন। খুব সায়েন্টিফিক একটা বিষয় যে একটি ভাষা প্রকাশের জন্য তার কতগুলো বর্ণ দরকার, কতটুকু বর্ণ থাকলে, কতগুলো বর্ণ থাকলে সবগুলো ধ্বনি বলা যাবে, এটা কিন্তু এত সহজ বিষয় না। এই এটা চার্লস উইলকিন্স করেছেন। আগেও ছিল বর্ণ, তাহলে আপনারা বলবেন স্যার আগে তাহলে যে ছিল সেটা কি? আগে যেটা ছিল সেটার মাঝে অনেক ডিফিসিয়েন্সি ছিল, সেটা কোনো পরিপূর্ণতা ছিল না, সেটা ইনকমপ্লিট ছিল। এখানে এসে আমরা কমপ্লিটলি আমরা এই বাংলা বর্ণগুলো পেয়েছি। 1808 সালে এই শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যাবে। এরপর শ্রীরামপুর মিশন থেকে আরো কি হচ্ছে দেখেন। এই শ্রীরামপুর মিশন যখন প্রতিষ্ঠিত হয়েছিল, ডক্টর জন টমাস তো মারা গেলেন, উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করলেন। এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সময় তাকে যারা সহযোগিতা করেছিলেন, কিছু ডেনিশ সহযোগিতা করেছিলেন, জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড, এরা কিন্তু উইলিয়াম কেরিকে সহযোগিতা করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা সহযোগিতা করেছিলেন। যখন শ্রীরামপুর মিশন 1808 সালে ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে গিয়েছে, তারপরে তারা সহযোগিতা করেছেন। যদি সহযোগিতা নাই করবেন, তাহলে এই যে দেখেন যে জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন এই শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয়েছে। দিগদর্শন প্রকাশিত হয়েছে, মাসিক পত্রিকা ছিল। দিগদর্শনের একটা ডিমান্ড ছিল। দিগদর্শনে বিভিন্ন জায়গার যে খবরাখবর ছাপানো হতো শুধু তা কিন্তু নয়, দিগদর্শন বিভিন্ন ছোট ছোট স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে, সেসব জায়গায় দিগদর্শন পত্রিকা চলে যাচ্ছে, সেগুলো পড়ানো হচ্ছে। পাঠ্য হিসেবে ছিল দিগদর্শন পত্রিকা। তার কারণ বাংলা সাহিত্যের আধুনিক যুগ যখন সৃষ্টি হচ্ছে, এক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগ পর্যন্ত তেমন উল্লেখযোগ্য গ্রন্থ কিন্তু আমরা পাবো না। ফোর্ট উইলিয়াম কলেজে কিছু গ্রন্থ রচিত হচ্ছে, টুকটাক কিছু গ্রন্থ রচিত হচ্ছে, কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বা তারপরে আমরা টেক্সট বুক কিছু আমরা পাবো। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু সেখানে পড়াবে কি, কোনো উপাদান নাই। এই দিগদর্শন পত্রিকায় কিন্তু পড়ানো হয়েছে। বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অসংখ্যবার এসেছে যে বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? এই দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকার সম্পাদক যিনি ছিলেন তিনি হলেন জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যান।
যে জোশুয়া মার্শম্যানের সাথে উইলিয়াম কেরির একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তার ছেলেকে তিনি পরবর্তীতে কাজে লাগালেন। এবং এটা তো 1818 সালের এপ্রিল মাসের কথা বলছি। 1818 সালের এপ্রিল মাস চলে গেল, মে মাসে আমরা এসে দেখব যে আরেকটি পত্রিকা এই জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যান তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, সেটি হচ্ছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ পত্রিকাটি ছিল হচ্ছে সাপ্তাহিক পত্রিকা ছিল। অর্থাৎ জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যান তিনি শ্রীরামপুর মিশন থেকে দুটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব তিনি পালন করেছেন। এই যে আপনি একটু লক্ষ্য করেন, আমি কিন্তু কথা বলছি 1801 সাল থেকে 1818 পর্যন্ত চলে গিয়েছি। আবার পেছনে এসে যদি চিন্তা করেন 1801 থেকে 40 বছর পেছনে যদি আপনি তাকান, অর্থাৎ কবি ভারতচন্দ্রের মৃত্যুর পরের বছর থেকে 1801 সাল পর্যন্ত এখানে আমরা কোনো গল্প, কোনো উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ, গদ্য সাহিত্য পাবো না। আর তার আগে তো পাবার প্রশ্নই ওঠে না। এই কথাগুলো বোঝা কিন্তু খুব জরুরি। আমি আজকে বোর্ডে লিখবো না, গতকাল তার আগের ক্লাসে আমি লিখেছি, আজকে আপনাদের আমি শোনাবো গল্পের মতো করে একটা সাহিত্য সিকোয়েন্স নিয়ে শোনাবো। আপনারা এটা এখন শুনবেন, এখানে তো থাকবে, পেজে থাকবে, পরেও আপনারা দেখে নিতে পারবেন। আজকের এই ক্লাসটি আপনারা শেয়ার করে দেন, প্লিজ সবাই শেয়ার করে দেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কারা থাকবেন এটা বলেন তো, ইয়েস বলেন তো। আজকের এতটা গুরুত্বপূর্ণ ক্লাস যে আপনার বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটা ফাউন্ডেশন আপনার তৈরি হবে, একটা ভিত্তি তৈরি হবে। এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত কারা আছেন বলেন, লাস্ট পর্যন্ত কারা থাকতে চান। আর আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, আলোচনা বুঝতে পারছেন কিনা, ইয়েস বলেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন, ঠিক আছে? আমি সামনের দিকে আগাবো। কয়জন আছে? হ্যাঁ, ইয়েস বলেছে, ইয়েস বলেছে, কি বলতেছে? আলোচনা বুঝতে পারছেন কিনা একটু ইয়েস বলেন। তাহলে এই যে শ্রীরামপুর মিশন, বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা, এবং শ্রীরামপুর মিশন থেকে যে আলোচনা করছিলাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর 1801 সাল থেকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনাকাল ধরা হয়েছে কখন থেকে? কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে। কবি ভারতচন্দ্রের মৃত্যুর পরে কত সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনাকাল নির্ধারণ করা হয়েছে? 1761 সাল থেকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে দুজন ব্রিটিশ নাগরিকের কথা বলেছি। একজন ফিজিশিয়ান এসেছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর জন টমাস। আরেকজনের নাম উল্লেখ করেছি, তার নাম কি? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি কত সালে মহাদেশে আসেন? 1793 সালে উইলিয়াম কেরি আসেন। উইলিয়াম কেরি, ডক্টর জন টমাস কত সালে মারা যান? 1800 সালের প্রথম দিকে মারা যান। শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। বাংলা ভাষা ও সাহিত্যে কোন বিদেশির অবদান সবচেয়ে বেশি? উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতার উদরে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। বাংলা মুদ্রাক্ষর যে খোদাই করা হলো, সেটা কোন প্রতিষ্ঠানের সবচেয়ে অবদান বেশি? এই শ্রীরামপুর মিশনের অবদান সবচেয়ে বেশি। যদি প্রশ্ন হয় যে বাংলা মুদ্রাক্ষর খোদাই করেছেন কে? পঞ্চানন কর্মকার। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। বাংলা মুদ্রাক্ষর খোদার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। কত সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়? সর্বপ্রথম বাইবেলের বাংলা অনুবাদ কে করেন? উইলিয়াম কেরি। সর্বপ্রথম বাইবেলের অনুবাদ কোথা থেকে প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। কত সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়? 1808 সালে। যদি প্রশ্ন হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি? দিগদর্শন। দিগদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1818 সালের এপ্রিল মাসে।
সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? মে 1818 সালে। সমাচার দর্পণ, দিগদর্শন এই পত্রিকা দুটি সম্পাদক কে ছিলেন? জোশুয়া মার্শম্যানের ছেলে জন ক্লার্ক মার্শম্যান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। আর এই মহাদেশের প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট, যে পত্রিকাটি সম্পাদনা করেন জেমস অগাস্টাস হিকি, যেটি 1780 সালে প্রকাশিত হয়, এবং 1782 সালে যে পত্রিকাটি এটা কি হয়, এটা বাজেয়াপ্ত করা হয়। 82 সালে এটা বন্ধ হয়ে যায়, এর ছাপানো বন্ধ হয়ে যায়। এই মহাদেশে প্রথম পত্রিকা, যেটা ইংরেজি ভাষায়। এতক্ষণ এখান থেকে এই সমস্ত প্রশ্নগুলো হতে পারে, ফাইন্ড আউট করে দিলাম কোন ধরনের প্রশ্ন হতে পারে। এবার এটা তো শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা, এটা গেল। এখন আপনারা খাতার মধ্যে একটা হেডিং দেন সবাই। ফোর্ট উইলিয়াম কলেজ এবং বাংলা সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজ এবং বাংলা সাহিত্য, এই হেডিংটা দেন। মোস্ট ইম্পর্টেন্ট, এই ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য, এখান থেকে বিসিএস প্রিলিতে কোশ্চেন হয়, বিসিএস রিটেনে কোশ্চেন হয়, ভাইভাতে কোশ্চেন হয়, এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শিক্ষার্থীরা এটা বুঝতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, এটা দুঃখজনক। যে দুঃখজনক আমি বলবো, কারণ হচ্ছে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু কোনো প্রার্থী বলছে না যে এই প্রশ্নটা ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আসছে, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তো ফোর্ট উইলিয়াম কলেজ 27তম বিসিএস পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে বিসিএস যে সিলেবাসটা আগে দেওয়া হতো, রিটেন যে সিলেবাসটা দেওয়া হতো, প্রিলির যে সিলেবাসটা দেওয়া হতো, সেই প্রিলি সিলেবাসে কিন্তু 27তম বিসিএস পর্যন্ত এই ফোর্ট উইলিয়াম কলেজ সরাসরি সেখানে লেখা থাকতো। তাহলে এটার গুরুত্ব আছে বলেই তো পিএসসি সরাসরি সিলেবাসের মধ্যে এটা লিখে দিত। এখন এটা লেখা হয় না, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, বিসিএস প্রিলিতে, রিটেনে এবং ভাইভাতে জিজ্ঞেস করে, সকল চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কতটা বেশি। ফোর্ট উইলিয়াম কলেজের আলোচনায় আমি যাব, তার আগে আপনারা খাতা কলম নিয়ে রেডি হন। আমি যখন বলবো তখন আপনারা নোট নিয়ে নেবেন, ঠিক আছে? কতজন? 11 জন আসছিলাম, এখন 4 জন আসছে। কি কমেন্ট করতেছে তারা? ওকে স্যার, বুঝছি। ওই সময় যেটা করছিলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাহ পরাণ, সানজিদা মণ্ডল, সুরতি মণ্ডল, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ এবং বাংলা সাহিত্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, খুব মনোযোগ দিয়ে শোনেন। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 মে 1800 সাল এ কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও এ কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সাল, এবং দুটো বিভাগ নিয়ে এ কলেজের যাত্রা শুরু হয়, মারাঠি ভাষা বিভাগ, সংস্কৃত ভাষা বিভাগ। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরিকে বাংলা বিভাগের দায়িত্ব দিতে চাইলো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো, বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? ডাকো উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি কোথায় আছেন?
এই শ্রীরামপুর মিশনে পাদ্রী হিসেবে আছেন, তাকে ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ বলেছে যে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে। সেদিন উইলিয়াম কেরি পরিষ্কার বলে দিলেন যে দেখো, বাংলা আমি শিখিনি। বাংলা আমি শিখিনি এ কথা শতভাগ সত্য ছিল না, কারণ তিনি ইতোমধ্যে 12 থেকে 13টি ভাষা শিখেছেন। বাংলাও তিনি অনেকটাই আত্মস্থ করেছেন, কিন্তু আজকে তিনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বললেন যে দেখো, বাংলা আমি শিখিনি। তিনি কেন দায়িত্ব এড়িয়ে যেতে চাইলেন? এই জন্য দায়িত্ব এড়িয়ে যেতে চাইলেন, তিনি এখন শ্রীরামপুর মিশনের চিফ, শ্রীরামপুর মিশনের তিনি পাদ্রী, তিনি বাইবেলের বাংলা অনুবাদ শুরু করেছেন, তিনি আহ, বাংলা মুদ্রাক্ষর খোদাই করার জন্য কাজ হাতে নিয়েছেন, তিনি ছাপাখানা প্রতিষ্ঠার নিয়ে ব্যস্ত আছেন। এখান থেকে পত্রপত্রিকা বের হবে, নানামুখী ধর্ম প্রচার, নানামুখী ব্যস্ততার ভেতরে যখন ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ তাকে অফার করেছে যে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে, সঙ্গত কারণেই তিনি সেদিন দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বললেন যে দেখো, বাংলা আমি শিখিনি। কিন্তু বাংলা আমি শিখিনি এ কথা বলে তিনি সেদিন নিস্তার পেলেন না। তার কারণ ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল যে যিনি এত বড় দায়িত্ব পালন করছেন, বাইবেলের তিনি এবং অনেকগুলো ভাষা তিনি শিখেছেন, বাংলা তিনি শেখেননি বা বাংলা তিনি শেখাতে পারবেন না, এটা তারা ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষ বিশ্বাস করতে পারেনি। যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরির উপরে বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করেছে এবং উইলিয়াম কেরি বাংলা বিভাগের দায়িত্ব নিলেন। শুধু বাংলা বিভাগের দায়িত্ব নিলেন না, এরপরে তিনি এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি নিলেন তো নিলেনই, এবছরেই তিনি তার মুন্সি বা সহকারী রামরাম বসু, অত্যন্ত চৌকস লোক ছিলেন, রামরাম বসুর কাছে মানুষ দেখানোর জন্য হোক আর ভাষা আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য হোক, রামরাম বসুর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলা শিখলেন। এবং শিখলেন, এবছরেই তিনি রচনা করে ফেললেন কথোপকথন, অর্থাৎ 1801 সালে তিনি রচনা করে ফেলেন কথোপকথন, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি। কথোপকথন ফোর্ট উইলিয়াম কলেজের জন্য লেখা হলো। কেন লেখা হলো, এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা বুঝলে আপনাদের অনেক তথ্য আপনার জন্য সহজ হয়ে যাবে। যে ফোর্ট উইলিয়াম কলেজে তিনি এসেই কথোপকথন নামে একটি গ্রন্থ রচনা করলেন, যার এক পৃষ্ঠা বাংলা ছিল, অপর পৃষ্ঠা ইংরেজি ছিল। তিনি কেন রচনা করলেন? কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় ভাষা শিক্ষা প্রদান। অর্থাৎ যেসব ইংরেজ সিভিলিয়ানরা এসেছিলেন সুদূর ইংল্যান্ড থেকে, স্বদেশে তাদের শিক্ষা সম্পন্ন হয়নি, তাদের শিক্ষা সম্পন্ন করার জন্য এবং এই অঞ্চলে যাতে তারা শাসনযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এই জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজ যেসব সিভিলিয়ানরা এসেছিল তাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। তারা যদি বাংলা না শেখে তাহলে তারা প্রশাসন কিভাবে চালাবে? যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শেখানোর জন্য, ইংরেজ সিভিলিয়ানদের সংস্কৃত ভাষা শেখানোর জন্য, ইংরেজি সিভিলিয়ানদের মারাঠি ভাষা শেখানোর জন্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজ প্রতিষ্ঠিত হলো মারাঠি শেখানোর জন্য, সংস্কৃত শেখানোর জন্য, বাংলা শেখানোর জন্য কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বাট কলেজে শেখানোর জন্য যে পাঠ্য বই দরকার, সেই পাঠ্য বই কিন্তু নেই। তার কারণ বাংলার সমস্ত রচনাবলীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, শুধু দেখবো সেখানে কাব্য আর কাব্য। কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে, বাট কলেজে পড়াবে কি? ইংরেজ সিভিলিয়ানরা আসছেন সুদূর ইংল্যান্ড থেকে, তাদেরকে বাংলা ভাষা শেখাতে চাচ্ছে, কিন্তু কোনো বই তো নেই। কাব্য দিয়ে যা কিছু আছে সেগুলো কি দিকে থেকে তারা শিখতে পারবে? এখনো তো দিগদর্শন পত্রিকাও তো বের হয়নি যে পত্রিকা পড়ে সেখান থেকে তারা বাংলা কিছু শিখবে। দেখেন কিভাবে সাহিত্য সৃষ্টি হচ্ছে, আধুনিক যুগে সাহিত্য কিভাবে তৈরি হলো। একজন বিদেশি এসে সুদূর ইংল্যান্ড থেকে এসে তারা আমাদের শুরু করেছিলেন। হ্যাঁ, ব্রিটিশরা আমাদের আধুনিক হতে সাহায্য করেছে, কিন্তু তারা আমাদের শোষণ করেছে, তারা আমাদের নির্যাতন করেছে। শোষণ, নির্যাতন, নিপীড়ন যা আছে সবই ব্রিটিশরা করেছে, যদি আমাদের আধুনিক করেছে। যে কারণে তাদের মাধ্যমে যে আধুনিকতা আমরা পেয়েছি, তাদের সমস্ত আধুনিকতা ম্লান হয়ে গেছে। তাদের অত্যাচার, নির্যাতন, তাদের শোষণের কারণে সবকিছু ম্লান হয়ে গেছে।
এই জন্য ব্রিটিশদের ব্রিটিশদের যত অবদান সব কিছু ম্লান হয়ে গেছে তাদের এই অত্যাচারের কারণে, ব্রিটিশ শাসনের কারণে। ঠিক আছে, আমরা আধুনিক যুগ আমরা 100 বছর পরে পেতাম, কিন্তু আমরা এই নির্যাতন তো আমরা চাই না। এই জন্য দেখেন যে এই ব্রিটিশ সরকার যখন রবীন্দ্রনাথকে 1915 সালে নাইটহুড উপাধি প্রদান করেছে, তখন রবীন্দ্রনাথকে কিন্তু স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলা শুরু হলো 1815 সাল থেকে। কিন্তু 1815 গেল, 16 গেল, 17 গেল, 18 গেল, 18 না, 1900 সালের কথা আমি বলছি, যে 1913 সালে রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেলেন, এবং তারপরে 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি প্রদান করেছে। 1915, 16, 17, 1918 গেল, 1919 সালে ব্রিটিশরা কি করেছে, সেই জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ কিন্তু তার নাইটহুড উপাধি তিনি প্রত্যাখ্যান করেছেন, স্যার উপাধি তিনি প্রত্যাখ্যান করলেন, যে তোমার এই সম্মান আমার দরকার নেই, তোমরা মানুষ হত্যা করবা, আর সেই শাসকের সম্মান, সেই শাসকের দেওয়া মুকুট আমার মাথায় পরে রাখবো, তা কোশ্চিনকালেও হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। এই ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে চিনতে হবে, ঠিক আছে, তিনি কি ছিলেন। এনিওয়ে, আমি যে কথা বলছিলাম, যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজ সিভিলিয়ানদের জন্য, ইংরেজ রাজ কর্মচারীদের জন্য, তারা যাতে এখানে বাংলা শেখে। কিন্তু বাংলা শেখানোর জন্য কোনো বই নেই। সেই বই প্রথম যিনি রচনা করে দিচ্ছেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। কথোপকথন, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি, তাও আবার সেটা কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত। তাহলে বুঝতেই পারছেন উইলিয়াম কেরি কতটা ব্রিলিয়ান্ট ছিলেন। আপনারা এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে বসবাস করি। যদি আপনার বসবাস হয় রাজশাহী, তাহলে চট্টগ্রামের আঞ্চলিক স্মার্ট ভাষা আপনার বোঝার ক্ষমতা নেই, বুঝতে পারবেন না। যদিও তাদের সাথে 1 বছর 2 বছর চলাফেরা করেন তাহলে বুঝবেন। সিলেটের ভাষা বুঝবেন না, নোয়াখালীর ভাষা বুঝতে পারবেন না। ঠিক আছে, এই যে কলকাতার আঞ্চলিক ভাষা তাহলে কেমন ছিল, আজকে আমাদের কাছে চট্টগ্রাম, নোয়াখালী বা সিলেটের ভাষা যতটা আমাদের কাছে জটিল মনে হয়, তার চেয়ে শতগুণে বেশি জটিল ছিল কলকাতার আঞ্চলিক ভাষা। সেটা বোঝা যায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরে দুলাল উপন্যাস পড়লে বুঝতে পারবেন যে কলকাতা তৎকালীন সেই কলকাতার আঞ্চলিক ভাষা কতটা কমপ্লেক্স ছিল, সেটা কিন্তু বোঝা যাবে, কতটা জটিল ছিল বোঝা যাবে। তবে আঞ্চলিক ভাষা এটা কিন্তু অসাধারণ এক ভাষা। এই ভাষার এটা কখনো যেন বিলীন না হয়। প্রাসঙ্গিকতা রেখে আমি বলছি যে যে অঞ্চলের মানুষের ভাষা আঞ্চলিকতার প্রভাব অনেক বেশি, ওই ভাষার দাম সবচেয়ে কিন্তু বেশি। সেটা যেন বিলীন না হয়, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ধারণ করা উচিত। কোনো অঞ্চলের ভাষা অপেক্ষাকৃত শুদ্ধ হওয়া এটা কোনো কৃতিত্বের নয়, বরং আমার অঞ্চলের কোনো আঞ্চলিক ভাষা যেটা বোঝাই যায় না, আমরা বুঝতে পারি না, সেটার ভ্যালু কিন্তু বেশি সাহিত্যে। কেন, সেটার ব্যাখ্যা অনেক বড়, সেদিকে আমি যাব না। আমি যে কথা বলছিলাম, এই যে উইলিয়াম কেরি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে প্রথম এই কথোপকথন রচনা করে দিলেন। আর উইলিয়াম কেরি যিনি মুন্সি ছিলেন, যিনি সহকারী ছিলেন, কেন উইলিয়াম কেরি রামরাম বসুকে মুন্সি বা সহকারী করেছিলেন, তার কারণ এই যে রামরাম বসু অনেক মেধাবী ছিলেন। ব্রিটিশরা যখন আসা শুরু করেছে এই অঞ্চলে, অর্থাৎ 1800 সালের আগে থেকেই তিনি গাইড হিসেবে কাজ করতেন, তিনি দোভাষী হিসেবে কাজ করতেন। কে? এই রামরাম বসু। এই রামরাম বসু কে পছন্দ করলেন উইলিয়াম কেরি, যে একে দিয়ে আমার কাজ হবে। আর রামরাম বসু তার মুন্সি বা সহকারী তিনিও কিন্তু বসে রইলেন না, তিনি রচনা করে ফেললেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। ফোর্ট উইলিয়াম কলেজের জন্য লিখে দিল, পড়াও। কি পড়াবা? ইংলিশ সিভিলিয়ানরা আসছে, তাদের কি পড়াবে? কোনো গ্রন্থ নেই। এই রামরাম বসুই প্রথমে লিখে দিলেন। কি লিখে দিন? রাজা প্রতাপাদিত্য চরিত্র। মনে রাখবেন খুব ভালো মতো, ঠিক আছে? এটা আপনাকে আর কেউ শেখাতে যাবে না, বইয়ের মধ্যেও কেউ শেখাবে না। এই রামরাম বসু এখন
বিসিএস পরীক্ষা আসছে যে নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন, সেখানে সঠিক উত্তর ছিল রামরাম বসু। রামরাম বসু কেন বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, তার কারণ এটা। বিসিএস পরীক্ষায় যখন প্রশ্ন আসে, একটা প্রশ্ন দেয়া হয়, তার নেপথ্যে কিন্তু একটা কারণ থাকে। রামরাম বসুর অবদান কতটা বেশি, তিনি এরকম একজন ব্রিলিয়ান্ট লোককে, সেই সুদূর ইংল্যান্ড থেকে আসা উইলিয়াম কেরিকে তিনি হ্যান্ডেল করছেন, এত সহজ বিষয় ছিল না। তিনি রামরাম বসু প্রথম বাঙালি যিনি প্রথম এই গদ্য গ্রন্থ রচনা করলেন, এটা আমরা জানি না তো। রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করলেন। এই দুটোই ফোর্ট উইলিয়াম কলেজ যে বছর প্রতিষ্ঠিত হলো, 1801 সালে, এই দুটোই প্রতিষ্ঠিত হলো। এদিকে রামরাম বসু এই কলেজের শিক্ষক হিসেবে আরেকটি গ্রন্থ রচনা করে ফেললেন, লিপিমালা। আর এদিকে উইলিয়াম কেরি পাশাপাশি কিন্তু ওই যে শ্রীরামপুর মিশনের অনেক রকম দায়িত্ব পালন করছেন। এদিকে ফোর্ট উইলিয়াম কলেজে তিনি সামলাচ্ছেন, বাংলা বিভাগের দায়িত্ব পালন করছেন, অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, শ্রীরামপুর মিশনের পাদ্রী। আবার ওদিকে মুদ্রাক্ষর খোদাই করতে হবে, ধর্ম প্রচার করতে হবে, মঙ্গল সমাচার প্রকাশ করতে হবে, এরপরে পত্রিকা বের করতে হবে, জোশুয়া মাসম্যানকে বলতে হবে যে তার ছেলেকে যেন ডেকে নিয়ে আসে। এত তার ব্যস্ততা। এই শত ব্যস্ততার মধ্যেও তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজের ইংরেজ সিভিলিয়ানদের জন্য আরেকটি গ্রন্থ রচনা করে দিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে ইতিহাসমালা। 1812 সালে ইতিহাসমালা প্রকাশিত হলো। এই গ্রন্থে মোট 150টি গল্প রয়েছে, বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ। আর ফোর্ট উইলিয়াম কলেজের যিনি শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি এই ইংরেজ সিভিলিয়ানদের জন্য, ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারীদের জন্য, ফোর্ট উইলিয়াম কলেজের জন্য তিনি 5টি গ্রন্থ লিখে দিলেন। 32 সিংহাসন পড়াও, রাজাবলী পড়াও, বেদান্ত চন্দ্রিকা পড়াও, প্রবোধ চন্দ্রিকা, হিতোপদেশ, এগুলো তিনি রচনা করে দিলেন এগুলো পড়ানোর জন্য। আর সংস্কৃত ভাষা পড়ানোর জন্য রাজীব লোচন মুখোপাধ্যায় তিনি রচনা করে দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং লিখে দিলেন, পড়াও। আর চণ্ডীচরণ মুন্সী, সব পণ্ডিত এই কলেজের নেতা, তিনি রচনা করে দিলেন চণ্ডীচরণ মুন্সী তো তাই ইতিহাস। হরপ্রসাদ রায় রচনা করে দিলেন পুরুষ পরীক্ষা। তারিণীচরণ মিত্র রচনা করে দিলেন দি ওরিয়েন্টাল ফ্যাবুলিস্ট। 1801 থেকে 1815 সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ। এই গ্রন্থগুলো রচিত হয়েছে। দেখেন সাহিত্য কিভাবে পাঠ করতে হয়। এর মধ্যে আর কোনো গল্প নাই, উপন্যাস নাই, নাটক নাই, প্রহসন নাই, প্রবন্ধ কিছু নাই, এই যে রচিত হচ্ছে ধারা, বুঝতে হবে। 1815 সালের পরে কলকাতার যে হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা ছিল, তারা দেখলো, আরে তারা দেখলো কি, যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। সেখানে তো বাংলা শেখাচ্ছে, মারাঠি শেখাচ্ছে, সংস্কৃত শেখাচ্ছে। যদি আমরা নিজেরা যদি ইংরেজি শিখতে পারি, তাহলে তো আমাদের ডিমান্ড করবে ব্রিটিশ সরকার, আমাদের ভালো চাকরি হবে। যে কারণে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। যে হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট হয়ে যাতে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি পায়। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হলো হিন্দু কলেজ। হিন্দু কলেজে যারা পড়াশোনা করতে এসেছে, হিন্দু কলেজের পরিচালনা পর্ষদ, এরা সো ব্রিলিয়ান্ট। এবং হিন্দু কলেজ এমনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে তাদের পেছনের দিকে তাকাবার সুযোগ নেই। এই কলেজটি দুর্দণ্ড প্রতাপের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এই সময় যেসব ইংরেজ সিভিলিয়ানরা সুদূর ইংল্যান্ড থেকে এলেন, তারা চেয়ে চেয়ে দেখলেন কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। আরে বাঙালি তো নিজেরাই ইংরেজি শিখছে, তাহলে আমরা এত কষ্ট করে কেন বাংলা শিখবো, মারাঠি শিখবো, সংস্কৃত ভাষা শিখবো, কেন শিখবো? যে কারণে ইংরেজ সিভিলিয়ানদের মধ্যে, ইংরেজ রাজকর্মকর্তা কর্মচারীদের মাঝে একটি অনাগ্রহ দেখা দেবে বাংলা শেখার প্রতি, সংস্কৃত ভাষা শেখার প্রতি। তাদের মধ্যে একটা অনাগ্রহ দেখা দিবে এবং তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে। কিন্তু ব্রিটিশ সরকার এই কলেজ বন্ধ করতে চায়নি। আমরা দেখব ব্রিটিশ সরকার দেখেছে ওই যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, ওই সংস্কৃত কলেজ থেকে একজন টকবগে যুবক বের হচ্ছে, যাকে সংস্কৃত কলেজ বিদ্যাসাগর উপাধি দিয়েছে। কতটা মেধাবী হলে একটি প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিতে পারে,
সেদিকে দৃষ্টি পড়ল এই ব্রিটিশ সরকার অফার করলো কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, আসো আমার ফোর্ট উইলিয়াম কলেজের হাল ধরো। ফোর্ট উইলিয়াম কলেজ এখন নড়বড়ে অবস্থা, যে কোনো সময় ভেঙে যেতে পারে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ব্রিটিশ সরকার ডিমান্ড করেছে, তাকে নিয়ে এসেছে, অনেক বেতন দিয়ে নিয়ে আসছে, তিনি এখানে প্রধান সেরেস্তাদার হিসেবে তিনি জয়েন করলেন, অর্থাৎ প্রধান পণ্ডিত বা হেড পণ্ডিত হিসেবে জয়েন করলেন। কিন্তু বিদ্যাসাগর শুধু বেতন ভোগ করবেন আর থাকবেন, এ ধরনের তিনি ছিলেন না। তিনি এরকম মন মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন না। তিনি 41 এলেন, 41 গেল, 42, 43, 44, 45 সাল পর্যন্ত গেল। 46 সালে বিদ্যাসাগর পরিষ্কার বলে দিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ কর্তৃপক্ষকে পরিষ্কার বলে দিলেন, ব্রিটিশ সরকারকে বলে দিলেন, এই প্রতিষ্ঠানের আর কোনো ফিউচার নেই, এই প্রতিষ্ঠানের কোনো ভবিষ্যৎ নেই, আমি এখানে থেকে আপনাদের কোনো লাভ হবে না, গুড বাই। চলে গেলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় গেলেন? তিনি গেলেন তার সেই সংস্কৃত কলেজে, তিনি প্রধান সহকারী পদে নিযুক্ত হলেন এবং পরে তিনি সে কলেজের অধ্যক্ষ হয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে কোনো কলেজ, যে কোনো প্রতিষ্ঠান এত সহজে ধরে রাখতে পারে না, তিনি চলে গেলেন। আর এদিকে বিদ্যাসাগর যাওয়ার পরে এই কলেজটি ব্রিটিশ সরকার আর ধরে রাখতে পারেনি। 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এই যে দেখেন, 1801 থেকে 1854 সাল পর্যন্ত কি গ্রন্থ আছে দেখেন। 1801 থেকে 1865 পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর আগ পর্যন্ত কি আছে, সেটা কখনো 18 পর্যন্ত যে আবার পেছনে আসতে হয়, 1854 পর্যন্ত এসে আবার পেছনে আসতে হয়, আবার 1862 সাল পর্যন্ত যে পেছনে আসতে হয়। এইভাবে 1865 সাল পর্যন্ত আমরা বাংলা সাহিত্যে যত গদ্য আছে সব কিছু আমরা জানতে পারি এই 60 বছরে। এভাবে পড়াশোনা গোছাতে হয়। শুধু গাইড ধরে, প্রচলিত যে গাইড আছে, গাইড দেখে তো আর ওনারা প্রশ্ন করবেন না। যারা প্রশ্ন করবেন তারা গাইড দেখে প্রশ্ন করবেন না। গাইড তাদের সুবিধা মতো করেছে, যারা করেছে তারা তো এইভাবে তারা বুঝে গাইডটা তৈরি করেনি। গাইডটা তৈরি করেছে আপনার কাছে বিক্রি করার জন্য, কিভাবে গোছালে আপনি চমকপ্রদ হবে, আপনি চমৎকৃত হবেন, সেজন্য তারা এভাবে করেছে। কিন্তু যিনি কোয়েশ্চেন করবেন তার মাথা থেকে এই ধরনের চিন্তা থেকেই কিন্তু উনি কোশ্চেন করবেন। সুতরাং সাহিত্য থেকে যদি আপনি কমন পেতে চান তাহলে এইভাবে পড়াশোনা করতে হবে। এই যে প্রত্যেকটি বিসিএস পরীক্ষা হচ্ছে, সব শিক্ষার্থী এসে বলছে, প্রার্থীরা এসে বলে যে আর যা বাংলা থেকে প্রশ্ন কমন পড়ছে না। প্রশ্ন কমন পড়বে কেন? তার কারণ আমরা যে স্টাইলে পড়াশোনা করছি, ওইভাবে পড়াশোনা করলে আমরা ভালো করতে পারবো। তাহলে আমাকে জিজ্ঞেস করুন কোথা থেকে পড়বো। হ্যাঁ, আমরা যেভাবে যা বলছি এভাবে আপনি পড়েন, কিছু টেক্সট বুকের সহযোগিতা নেন, একটা অন্তত কমপক্ষে আপনি একটা সিকোয়েন্স মেনে পড়েন, তাহলে ভালো করতে পারবেন। আপনি পড়ছেন কি যে উপাধি, ঠিক আছে, ছদ্মনাম, ঠিক আছে, এভাবে পড়বেন। যখন যে লেখক পড়বো আমরা, তখন সেই ছদ্মনামটা চলে আসবে। এবং তার আগে ছদ্মনামটা কি কি ছিল, তিনি কি কি ছদ্মনাম নিলেন, কেন নিলেন, হ্যাঁ, তার একটা প্রেক্ষাপট আছে। এইভাবে প্রত্যেকটা লেখক সম্পর্কে পড়তে। যেমন বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সাহিত্য থেকে, পত্র পত্রিকা বা সাময়িক পত্র। কিন্তু সাময়িক পত্রটা যদি আত্মস্থ করতে হয় তাহলে আপনাকে সেই বেঙ্গল গেজেট থেকে শুরু করতে হবে। বেঙ্গল গেজেট থেকে শুরু করতে হবে। এবং যখন যে লেখককে আমরা পড়বো, রবীন্দ্রনাথকে যখন পড়বো, নজরুলকে যখন পড়বো, মাইকেলকে যখন আমরা পড়বো, বিদ্যাসাগরকে যখন পড়বো, প্রমোদ চৌধুরীকে যখন আমরা পড়ব, তখন আমরা পাশাপাশি জেনে নেব, বা মীর মশাররফকে যখন আমরা পড়ব, যে তারা কোন কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেই পত্রিকাগুলো কিভাবে সম্পাদিত হয়েছে। এভাবে এই পত্র পত্রিকা এগুলো আত্মস্থ করতে হবে। এখন আমি আপনাদের এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দেব। তার আগে আপনারা বলেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখনো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানান আমাদের। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন, সবাই অন্তত একটা করে প্রশ্ন করেন, ঠিক আছে? কয়টা বাজে? কত?
শেষের দিকে এত থাকে এরকমই তো। হ্যাঁ ইয়ে করি কমেন্ট করি। কমেন্ট কমেন্ট এখানে দেখতে পারবে। সঞ্জিতা মণ্ডল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ এবং বাংলা সাহিত্য, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি একটু ফাইন্ড আউট করে দিই। এখান থেকে প্রশ্ন হতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে, সব কথা কিন্তু আমি এখানে বলেছি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের দায়িত্বে কে ছিলেন এবং বাংলা বিভাগের ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন, এবং রামরাম বসুর সাথে উইলিয়াম কেরির যে সম্পর্ক, সেখান থেকে প্রশ্ন হতে পারে যে উইলিয়াম কেরির মুন্সি কে ছিলেন বা উইলিয়াম কেরির সহকারী কে ছিলেন, বা কথোপকথন কত সালে প্রকাশিত হয়, কোথা থেকে প্রকাশিত হয়, রাজা প্রতাপাদিত্য চরিত্র কত সালে প্রকাশিত হয়, লিপিমালা কত সালে প্রকাশিত হয়, ইতিহাসমালা গ্রন্থ কত সালে প্রকাশিত হয়, ইতিহাসমালা গ্রন্থে মোট কতটি গল্প আছে, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ কোনটি, প্রশ্ন হতে পারে। তারপরে প্রশ্ন হতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেছেন, তার গ্রন্থের সংখ্যা কতটি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ভাষার পণ্ডিত কে ছিলেন, প্রশ্ন হতে পারে। তারপরে লিপিমালা কে রচনা করেছেন, দি ওরিয়েন্টাল ফেবুলিস্ট কে রচনা করেছেন, তোতাই ইতিহাস কে রচনা করেছেন, 32 সিংহাসন কে রচনা করেছেন, রাজাবলী কে রচনা করেছেন, বেদান্ত চন্দ্রিকা কে রচনা করেছেন, প্রবোধ চন্দ্রিকা কে রচনা করেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্র রহস্য চরিত্রং কে রচনা করেছেন। তারপরে কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন, এরকম প্রশ্ন হতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ বলা হয় কত সাল থেকে কত সাল, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজে এলেন, কি হিসেবে এলেন, কত সালে চলে গেলেন, কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ ঘোষণা করা হলো, এই সব প্রশ্নগুলো এখান থেকে হতে পারে। এই প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো আমি আপনাদের ফাইন্ড আউট করে দিয়েছি, এগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে। আর আজকের ক্লাসটা আপনারা বারবার শুনবেন, এবং সর্বশেষ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটি সবাই আপনারা শেয়ার করে দেন। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, ওপেন। ঠিক আছে, আজকে আপনাদের আমি আলোচনা করেছি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, এই যে আলোচনা করেছি, এখান থেকে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন প্লিজ। কোনো প্রশ্ন আসছে? কোনো প্রশ্ন নেই, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার শিডিউল ক্লাসে, এই অনলাইনেই কোনো একটা শিডিউল ক্লাসে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।